people were told to rush to bomb shelters. 我现在所在的位置呢是耶路撒冷，我顶上空是能够看到这个导弹飞速的从夜空。Missile interceptions were seen in the sky above Tel Aviv late on Sunday as Iran launched new strikes against Israel in an escalating conflict. অনেকেই ভাবছিলেন ইসরায়েল ইরান যুদ্ধ বুঝি বা তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হবে। বিশেষ করে মার্কিন রাষ্ট্রপতি দুদিন আগে যখন বেশ জোর গলায় ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ইরানের ওপর হামলাকে সমর্থন ও বাহবা দিচ্ছিলেন। কিন্তু ইরান যখন এই সব হুমকি ও চমকানিতে একেবারেই বিচলিত না হয়ে তেল আভিভে পাল্টা হানা দিয়েছে, তখনই দেখা গেল হোয়াইট হাউস থেকে প্রেস সচিব বিবৃতি দিয়ে ঘোষণা দিলেন এই যুদ্ধে আমেরিকা কি করবে তা ট্রাম্প 2 সপ্তাহের মধ্যে জানিয়ে দেবেন। বোঝো কাণ্ড। যেখানে কোমর বেঁধে আমেরিকার যুদ্ধে নেমে পড়ার কথা, তারা এবার 2 সপ্তাহ সময় চেয়ে নিল। শুধু তাই নয়, সমস্ত প্রোটোকল ভেঙে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ করে ট্রাম্প চেষ্টা করলেন যাতে পাকিস্তান কোনোভাবেই ইরানের পাশে না দাঁড়ায়। অর্থাৎ খেলাটা এখন ক্রমেই চলে যাচ্ছে প্রত্যক্ষ যুদ্ধবাজি থেকে কূটনৈতিক কূটকচালিতে। যদিও তেহরান ও তেল আভিভে পরস্পরের তরফে অবিশ্রান্ত বোমাবাজি এবং মিসাইল ও ড্রোন ছোড়াছুড়ি চলেছে এবং অসংখ্য নিরীহ সাধারণ মানুষ দুতরফেই মারা যাচ্ছেন। ওদিকে রাশিয়া ও চীন ইসরায়েলের আগ বাড়িয়ে ইরানের উপর হামলাকে নিন্দা করেছে এবং অবিলম্বে এই যুদ্ধের তীব্রতাকে কমিয়ে আনার পাশাপাশি আমেরিকার কাছেও আবেদন রেখেছে কোনো রকম বোমাবাজিতে তারা যেন লিপ্ত না হয়। মনে হচ্ছে আমেরিকা যদি এই যুদ্ধে কোনোভাবে জড়িয়ে পড়ে তাহলে রাশিয়া ও চীন ছেড়ে কথা বলবে না। হয়তো সেই কারণেই এক কদম পিছিয়ে এখন ট্রাম্প সাহেব 2 সপ্তাহ ধরে ভাববেন তাঁর কি করা উচিত। অর্থাৎ কথা বলা যেতে পারে যে যতই হম্বিতম্বি করুক না কেন, তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা সুদূর পরাহত। কারণ প্রতিটি শক্তি জানে তা লাগলে এ বিশ্বে কেউই আর অবশিষ্ট থাকবে না। অনুরূপ যা দেখা গেল, ভারত পাকিস্তানের সংঘর্ষও 4 দিনের বেশি গড়ায়নি, কারণ 2 দেশই পারমাণবিক শক্তিধর। অথচ রাশিয়া ইউক্রেনের যুদ্ধ কিন্তু 2 বছরেরও বেশি সময় ধরে চলেছে এবং এখনও আঞ্চলিক স্তরেই সীমাবদ্ধ। যুদ্ধ কি তাহলে এখন শুধুই স্থানীয় ভিত্তিক? কোনো দেশের আতপাগল স্বৈরাচারী শাসকের নিছক উগ্র জাতীয়তাবাদী কিছু লম্ফঝম্প মাত্র, যারা চায় প্রতিবেশীদের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে নিজের দেশের গদিটাকে পাকা করা? কারণ আজকের বিশ্বের রাজনৈতিক অর্থনীতি যেদিক পানে এগোতে চাইছে, সেখানে যুদ্ধের তেমন কোনো প্রয়োজন নেই আর। অন্যের ভূমি দখলে নেওয়ার থেকেও আজ বেশি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত উল্লম্ফনের মধ্য দিয়ে ভার্চুয়াল দুনিয়ার দখল নেওয়া, যেখানে অর্থনীতির কেন্দ্রভূমি ক্রমেই স্থাপিত। অবশ্য তার মানে এটা এখনো বলা যাবে না যে তেলের গুরুত্ব একেবারেই কমে গেছে, যার কারণে মধ্যপ্রাচ্য দুনিয়া একটি সংঘর্ষ বলয় হিসেবে বহুদিন দাঁড়িয়ে আছে। তবে এও বাস্তব, পুনর্নবীকরণ শক্তির প্রভূত বিকাশের ফলে পরিবেশের উন্নতির একটি পথ তৈরি হয়েছে। ভবিষ্যতে তেলের ব্যবহার কমবে এবং ফলত উৎপাদন খরচও ক্রমেই কমে আসছে। অতএব সোজা কথায়, কোনো দেশের খনিজ বা ভূমিজ পদার্থের ওপর বিগ কর্পোরেট সংস্থাগুলির দখলদারি সুনিশ্চিত করতে শক্তিধর রাষ্ট্রগুলির আজ আর যুদ্ধে নামার কোনো দরকার নেই। বিভিন্ন চুক্তি ও সহায়তার নামেই তা অনায়াসে করা যায়। তবে সেসব প্রাকৃতিক সম্পদ কবজা করার বিরুদ্ধে স্থানীয় মানুষদের যদি কোনো প্রতিরোধ গড়ে ওঠে, সেক্ষেত্রে স্ব দেশের সরকারই দমনপীড়নের কাজটা সম্পন্ন করে। যেমন আমাদের দেশে ছত্তিশগড়ের বিস্তীর্ণ জঙ্গল ও পাহাড়ে তা দেখা যাচ্ছে। রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ তাই আজকের আধুনিক পৃথিবীতে একটি বাতিল পথ। কারণ কৃত্রিম বুদ্ধিমত্তার আগুয়ান দুনিয়াদারিতে আজকের দখলদারি ও মুনাফা সংগ্রহের কারুকৌশল আমূল বদলে গেছে। সবার হাতে একটি স্মার্টফোন তুলে দিয়েই আধুনিক পুঁজিবাদী অর্থনীতি তার যাবতীয় কর্মকাণ্ডকে সমাধা করতে চাইছে। গত শতকের দ্বিতীয়ার্ধে
তেল হয়ে উঠেছিল সে সময়ের পুঁজিবাদের মুখ্য চালিকা শক্তি, যা এই শতকের গোড়ায় এসে তথ্যের হাতে তুলে দিয়েছিল রথের রশি। তা আপাতত বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে প্রায় সম্পূর্ণত বশ হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত আধুনিক রাজনৈতিক অর্থনীতি আজ সমাজের গতিপথ, যেখানে যুদ্ধের কোনো প্রয়োজনই আর নেই। তবুও যুদ্ধ চলেছে। তা আঞ্চলিক, স্থানিক ও কিছু রাষ্ট্রনেতার উগ্র রাজনীতির ফলদায়ক। এর সঙ্গে অর্থনৈতিক লাভালাভের কোনো সম্পর্কই নেই। পুঁজিবাদী আজ যুদ্ধ বিরোধী। তা এই কারণে নয় যে পুঁজিবাদ হঠাৎ আজ মাছ খাবো না কাশি যাব গোছের তপস্বী হয়ে উঠেছে। তা এই অর্থে যে তার মুনাফার সিংহভাগ আজ আসছে ডিজিটাল ভুবনের কন্দর থেকে, যেখানে মনুষ্য শ্রমের জায়গা নিয়ে নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত আরও নিপুণ, দক্ষ ও উৎপাদনশীল এক যন্ত্র সমাজ, যারা অধিকাংশ কাজ নিজে নিজেই সম্পন্ন করতে সক্ষম এবং অতি উদ্বৃত্তে ভরিয়ে তুলতে পারে সমাজের সর্বস্তর। খেয়াল করে দেখুন, বিশ্বের কতিপয় অঞ্চলেই রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধের দাপট এখনো বহমান। সেই সব সংঘর্ষের কিছু ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। প্রতিশোধ স্পৃহাও সমান বর্তমান। প্রাচীন গোষ্ঠী বা সম্প্রদায়গত বিদ্বেষও এই চলমান সংঘাতের উৎস। সম্ভবত আগামী বছরগুলিতে এই সংঘাতের তীব্রতা ধীরে ধীরে কমে আসবে। দেখাই গেল পাঁড় ব্যবসায়ী ও কর্পোরেটপতি এলন মাস্ক ইতিমধ্যেই উদ্ভট উগ্র জাতীয়তাবাদী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গ ত্যাগ করেছেন। তা শুধু এই কারণেই নয় যে সরকারি কাজকর্ম নিয়ে তাদের মধ্যে বিরোধ হয়েছে। মুখ্যত অর্থনীতি বহির্ভূত এই সব আলটপকা উগ্র রাজনীতি করতে গিয়ে মাস্ক তার নিজের ব্যবসারই প্রভূত ক্ষতি করে ফেলেছেন। কথায় বলে, আপনি বাঁচলে বাপের নাম। তাই আস্তিন গুটিয়ে যে রাষ্ট্র যতই যুদ্ধের দামামা বাজাক না কেন, শেষমেশ তাকে বাধ্যত আজকের কৃত্রিম বুদ্ধিমত্তা নির্দেশিত রাজনৈতিক অর্থনীতিতেই নতজানু হয়ে মাথা ঠুকতে হবে। লড়াইটা চলে গেছে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কে কতটা আরও উন্নত করে অর্থনীতিতে বাজিমাত করতে পারছে সেই দিকে। কিন্তু মাঝখানে কিছু সময়ের সংঘর্ষে অযথা প্রাণ যাচ্ছে হাজার হাজার সাধারণ মানুষের। এই হনন এবার বন্ধ হোক।